হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? গতকালের ভিডিওটা একটু লং হয়ে গিয়েছে আর কি, অনেকগুলো রেসিপি ছিল, এর জন্য একটু লং হয়ে গিয়েছে। এখানে প্রথমে আদা রসুন পেঁয়াজ আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছিলাম। হ্যাঁ, অনেকগুলো রান্না করতে হবে যেহেতু বাসায় মেহমান আসবে। আর রান্না করতে গেলে তো প্রথম উপকরণটা হচ্ছে মশলা, এর জন্য আমি মশলাটা রেডি করে নিলাম। এভাবে দুইটা আলাদা করে নিয়েছি আর কি। তারপর আমি এখানে মাসকলাইয়ের ডাউল ভিজিয়ে রাখছিলাম, প্রায় 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেন আমি এখানে মাসকলার ডালগুলোকে আমি ব্লেন্ডারে পেস্ট করে নিব পরবর্তীতে। তারপর এখানে আমি মাছ মাংস সব কিছু বের করে নিলাম। এখানে ছিল শোল মাছ, পাবদা মাছ আর মুরগির মাংস রান্না করব। এগুলো সব বের করে কেটে ধুয়ে আমি সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এখানে ছোলা সিদ্ধ করে নিয়েছিলাম। আর শসা টমেটো যখন আমি সব কিছু কাটাকাটি করছি তখনই আমি একটু কেটে নিয়েছিলাম, কারণ আমি একা মানুষ, বিকাল টাইমে একটুখানি কষ্ট হয়ে যাবে। এই তো মশলাগুলো রেডি হয়ে গিয়েছে। এখন আমি মাসকলার ডালটা, কয়েক কোয়া রসুন আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে আদা দিয়ে আমি একসঙ্গে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কাঁচামরিচ কেটেছি, এখানে আলু কেটে নিয়েছি। আলু আমি কিছুটা খিচুড়ির ভিতরে দিব আর বাকিটুকু আমি শোল মাছের ভিতরে দিব। শোল মাছ এভাবে বোনা করলে তো অনেক বেশি মজা হয়। ফার্স্টে আমি এখানে ছোলা বোনাটা করে নিব। ছোলা বোনা করার জন্য এখানে আমি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দিয়েছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর আমি ছোলা বোনাতে সবসময় একটুখানি গোটা রসুন ব্যবহার করতে পছন্দ করি, কারণ আমার কাছে ভালো লাগে। রসুনটা একটু ভাজি ভাজি হয়ে যায়, খেতে অনেক বেশি মজা লাগে আমার কাছে। তারপর সব রকম মশলা দিয়ে আমি এখানে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা যত বেশি ভালো কষানো হবে খেতে কিন্তু তত বেশি মজা হবে ছোলাটা। এর জন্য একটু ধৈর্য ধরে সময় নিয়ে মশলাটা কষিয়ে নেবেন। তারপর সামান্য একটু পরিমাণ পানি দিয়েছি। এই যে আমি যতটুকু পানি ব্যবহার করেছি ঠিক এতটুকু পানি দিয়ে আমি কিন্তু ছোলাটা রান্না করব। পরবর্তীতে একটুখানি আলু দিয়ে দিয়েছি, দিয়ে সেই পানির ভিতরে আমি ছোলাটাকে একটু করে নেব। আমি যেহেতু একা হাতে ভিডিওর ক্লিপগুলো নিই, এর জন্য আমার নাড়াচাড়া করার সময় কিংবা ক্লিপ নেওয়ার সময় আমার কড়াইটা একটু মানে কি নড়ে। যাই হোক, স্কিপ করবেন, আমি এটার সমাধান করার চেষ্টা করব। আমার নিজের কাছে দেখতে একটু ভালো লাগে না, তারপরেও করতে তো হবে। আর গ্যাসে রান্না করলে এই সমস্যাটা হয় না, যখন ইন্ডাকশনে করি তখন এই সমস্যাটা একটু দেখা দেয়। কারণ গ্যাসে তো কড়াইটা সেট হয়ে থাকে, বাট ইন্ডাকশনে তো আপনার এটা তো প্লেন কড়াই না, এর জন্য এই প্রবলেমটা হয়। দেখেন ছোলাগুলো আমি কিন্তু ঢাকা দিয়ে রাখছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে ঢাকাটা খুলে আমি এখন এই অবস্থাতে আছে, এই পর্যায়ে আমি এখানে কিছু গরম মশলা গুঁড়া ব্যবহার করব। গরম মশলাটা দিয়ে আমি নামিয়ে নিব। বাট গরম মশলাটা দেওয়ার পর আমি ছোলাটাকে একটু ঢেকে রেখে এখন পেঁয়াজও বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছে। যে পেঁয়াজও বানানোর জন্য আমি এখানে সব রকম মশলা দিয়ে আমি এটাকে মেখে সুন্দরভাবে রেখে দিলাম একটা সাইডে। তারপর এখানে আমি সামান্য একটু পরিমাণ বেসন দিব, একটুখানি ময়দা দিয়ে দিব। কারণ আমি গত ভিডিওতেও বলছি, এটা হচ্ছে বড় বড় রেস্টুরেন্টের কিংবা বড় বড় ইসের সবগুলোর হচ্ছে সিক্রেট রেসিপি এটা। এই যে দেখেন ছোলাটা কিন্তু স্বাভাবিক এই পর্যায়েই থাকে, বাট বাহিরের ছোলাগুলো একটু আঠালো আঠালো একটা ভাব আসে এবং খেতেও অনেক বেশি মজা লাগে। তারা একটুখানি ময়দা আর একটুখানি বেসন ব্যবহার করে। দেন এখানে তেলটা ফুটে আসলে তারপর আমি ছোলাগুলো নামিয়ে নিয়েছি। আমার সেই যে ময়দা বেসনটা দিয়েছিলাম ওটা স্কিপ হয়ে গিয়েছে। তারপর আমি এখানে আলুর চপের জন্য প্রস্তুতি নিয়ে নিব। পেঁয়াজ আর শুকনো লঙ্কা ভেজে রেখেছি, সরিষার তেল দিয়ে একটুখানি লবণ দিয়ে আমি সুন্দরভাবে এটাকে মেখে নেব। অনেকে এই পর্যায়ে ধনেপাতা ব্যবহার করে, কিন্তু আমার ধনেপাতাটা আসলে আমি গরমের দিন বেশি একটা পছন্দ করি না, শীতের দিনে একটুখানি খাওয়ার চেষ্টা করি। তারপর আমি এক এক করে, এই ক্লিপটা কিন্তু আমার সোনা বাবাটা আমাকে নিয়ে দিয়েছে, আমি ওকে ডেকেছিলাম একটু হেল্প করার জন্য। এই যে দেখেন এখন কিন্তু নড়াচড়া করবে না, কারণ এটা প্লেন ফ্রাই প্যান ছিল। ইন্ডাকশনে রান্নাটা করার সময় প্লেন পাত্র না হলে এই প্রবলেমটা হয় আর কি। যাই হোক, রোজা রেখে অনেকক্ষণ ধরে গ্যাসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করা আমার জন্য কষ্টকর, এর জন্য আমি ইন্ডাকশনটা একটু নিচে নামিয়ে নিয়েছি। এই কারণে আমি এভাবে রান্নাবান্না করার চেষ্টা করতেছি। এই যে ছোলা আর পেঁয়াজগুলো আমার ডান হয়ে গিয়েছে। দেন এখানে আমি বেসন গুলিয়ে নিয়েছি। বেসনের রেসিপিটা আর কি দেবো, একইভাবেই আমি গুলিয়ে নিয়েছি। তারপর এখানে আমি এক এক করে আলুর চপগুলো ভাজি করে নিব। কিন্তু আমার একটু খেয়াল রাখা উচিত ছিল যে এতগুলো 2-3টা আইটেম করার পরে আলুর চপে একটু তেলের পরিমাণটা কম হয়ে গিয়েছিল। তারপরেও খারাপ না, ভালোই হয়েছিল।
একটা সাইড একটু পুড়ে গেছে, একা হাতে অনেক কিছু করতেছিলাম তো এর জন্য একটু প্রবলেম আর কি হয়েছে। তারপর আমি এখানে পোলার চাল আর মুসুরির ডাল নিয়ে নিয়েছি, কিছু একটু পাতলা খিচুড়ি রান্না করব এর জন্য। তবে ভাতের চাউল দিয়ে কিন্তু খিচুড়িটা আরও সবচেয়ে বেশি ভালো হয়। পোলার চাউল দিয়ে পাতলা, পোলার চাউল দিয়ে ঝরঝরা খিচুড়িটা, ভুনা খিচুড়িটা অনেক বেশি মজা হয়, বাট পোলার চাল দিয়ে এই পাতলা খিচুড়িটা একটুখানি কেমন হয়ে যায় আর কি। তারপর আমি এখানে বেসনে ডুবিয়ে বেগুনিগুলো সব ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি। এত ক্লিপ নেওয়া তো আসলে ওইভাবে পসিবল হয় নাই, এর জন্য আমি বেগুনিগুলো দিয়ে দেওয়ার পর নিয়েছি। তবে আজকে বেগুনিগুলো তেমন একটা ভালো দেখতে হয় নাই, শেপগুলো আর কি, কারণ আমার বাবাটা খুব বেশি বেগুনি পছন্দ করে না, এর জন্য আমি বেগুনিটা খুব বেশি বানানোর চেষ্টা করি না, বাট আমার তো অনেক বেশি পছন্দ। গতকালকে আমি যে বেগুনিটা বানিয়েছি সেই বেগুনিগুলো অনেক বেশি মজার ছিল এবং দেখতেও অনেক সুন্দর ছিল। ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওটা আপলোড দিব। আজকে এভাবেই যে বেগুন ছিল সেটা দিয়ে এভাবে একটু বাঁকা এরকম বেগুনি ছিল, এটা দিয়ে আমি তৈরি করে নিয়েছি। তবে অনেক বেশি ভালো হয়েছিল খেতে আর কি। তারপর এখানে মুরগির মাংসগুলো ছিল এগুলোকে আমি একটু ভেজে নেব। লবণ, হলুদ, একটুখানি মরিচের গুঁড়া দিয়েছিলাম আর ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া দিয়ে সুন্দরভাবে, আর হালকা একটু আদা রসুন পেস্ট দিবেন, দিয়ে মাংসটা সুন্দরভাবে ভাজি করে নিয়েছিলাম। এই যে বেগুনিগুলো নামিয়ে ফেলেছি, দেখতে একটু খারাপ হয়েছে শেপটা, বাট খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তবে গতকালকের বেগুনিগুলো অনেক বেশি মজা হয়েছিল। অনেকে বেসনের পর্যায়ে চাউলের গুঁড়া ইউজ করে, কিন্তু আমিও অন্যান্য বছর ইউজ করি, বাট এবছর আমার হাতে চাউলের গুঁড়া এখনও করা নাই, আমি চাউলের গুঁড়া ব্যবহার করতেছি না। তারপরেও আমার ভাজিগুলো অনেক বেশি ক্রিস্পি এবং অনেক বেশি সুন্দর হচ্ছে। বাট এইখানে খিচুড়িতে আমি চাল ডাল সব কিছু মিলে আমি পানিটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে খিচুড়িটা আমি গ্যাসে বসিয়ে আসছি। এই পর্যায়ে এখানে মাংসটা ভেজে তুলে নিয়ে আমি আলুটা ভাজি করে নিব। চিকেনের আলুটা অনেক সময় ভাজি করে দিই, আবার অনেক সময় আমি কাঁচাই দিই, যেভাবেই দিই না কেন অনেক বেশি মজা হয়। যে আলু চিকেন ভাজি করে উঠানোর পরে এখানে পেঁয়াজ অনেকক্ষণ ধরে তেলে ভাজে, তারপর আমি আদা রসুন পেস্ট আর একটুখানি পেঁয়াজ বাটা দিয়েছি। পেঁয়াজ বাটা দিলে যে কোনো তরকারি গ্রেভিটা একটু ঘন হয়, প্লাস খেতেও আলাদা একটা স্বাদ লাগে। কিন্তু বর্তমানে আমরা ফ্যাশনের যুগে পেঁয়াজ বাটা আমরা তরকারিতে ইউজ করতে চাই না একটু কষ্টের জন্য, বাট পেঁয়াজ বাটাটা একটু ইউজ করার চেষ্টা করবেন যদি কষ্ট না হয়। তারপর লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া সব কিছু দিয়ে আমি এখন মশলাটাকে অল্প আঁচে কষিয়ে নিচ্ছিলাম। তারপর একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম যেন মশলাগুলো পুড়ে কালো কালার না হয়ে যায়। একটুখানি পানি দেওয়ার পর তারপর আমি এখানে পানি দেওয়ার পর মাংস আর আলুগুলো দিয়ে দিয়েছি। মাংস আলু দিয়ে দেওয়ার পরে আমি 10 মিনিটের মতো একটুখানি কষিয়ে নিব। 10 মিনিটের মতো কষিয়ে নিলে হবে কি, মাংস আর আলুটা দেওয়ার সাথে সাথে যদি আপনি পানি দিয়ে দেন তাহলে কিন্তু মাংসের স্বাদটা ভালো আসবে না। আর যেহেতু খিচুড়ির সঙ্গে খাওয়াবে আমি ঠিক এতটুকু পানি দিয়েছি। আর আমার মাংস আলুটা তো প্রায় 70% কুক ছিল, বাট বাদ বাকি টুকি করার জন্য। বাট তখন আমি ফ্রাই প্যানটা নামিয়ে আমার মনে পড়লো যে আমার তো খিচুড়িতে বাগার দিতে হবে, এর জন্য এখানে পেঁয়াজ, তারপরে রসুন, তেজপাতা আর কালো জিরা সব কিছু মিলায়ে আমি এটা বাগার তৈরি করে নিয়েছিলাম। নেওয়ার পরে ওটা আমি খিচুড়িতে দিয়ে দিয়েছিলাম। তারপর আমি মাংসটা চুলায় দিয়ে দিয়েছি। দেখেন আমার মাংসটা ডান হয়ে গিয়েছে। আমার অত বেশি ক্লিপ নিয়ে আসলে পসিবল হয়নি, তারপরেও অনেক বড় ভিডিও, আমার ভয়েস ওভার করতেও অনেক বেশি কষ্ট হচ্ছে। দেন এখানে আমি চিড়া মাখিয়ে নিব। সারাদিন আমি এখানে মেহমানের জন্য আর আমার বাবার জন্য 2 রকম ড্রিঙ্ক তৈরি করে নিলাম। একটা ছিল রুয়াবজা আর একটা ছিল টেস্টমি ড্রিঙ্ক। আমি ইস্পি আর টেস্টমি এই 2টা ড্রিঙ্কই আমার কাছে ভালো লাগে, বাট মেহমান যেহেতু এসেছে সেহেতু মিষ্টি তো আনবেই। মেহমানের মিষ্টিটাও ইফতারি টেবিলে দিয়ে দিলাম। চিড়াটা মেখে নিয়েছিলাম, এই যে শরবত, সব কিছু মিলায় এখন আমার ডিম সিদ্ধ করে নিয়েছিলাম, 2টা দেশি মুরগির ডিম আর 2টা লেয়ারের ডিম। যাই হোক সব কিছু মিলায় আমার ইফতারি প্লেটটা ডান হয়ে গিয়েছে। এই তো মেহমানের জন্য ইফতারি প্লেট আর আমার বাবাটার জন্য ইফতারি প্লেট আমি রেডি করে দিয়েছি।
এভাবেই ইফতারিটা শেষ হয়েছিল। ইফতারি শেষ করার পর আমি নামাজ পড়ে আমাকে আবার রান্না করতে চলে যেতে হয়েছিল, যেহেতু আমার রান্নাটা বাকি ছিল। আমি সেই 2টার থেকে শুরু করছিলাম, তারপরেও আমার অনেক বেশি তাড়াহুড়া হয়ে গিয়েছিল। আমি কিন্তু খুব ভালোভাবে মানে ফাইনাল লুকের ক্লিপটা আমি নিতে পারছিলাম না। যাই হোক, ঝটপট করে একটু মেহমানকে খেতে দিয়ে দিয়েছিলাম। বাট এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচটা তেলে ভেজে তারপর পেঁয়াজ বাটা, আদা রসুন পেস্ট, লবণ, হলুদ, মরিচের গুঁড়া আর ধনিয়া গুঁড়া দিয়েছিলাম একটুখানি। তারপর মশলাটা কষিয়ে আমি কিন্তু ফার্স্টে এখানে পানি ব্যবহার করব না, এখানে আমি শোল মাছগুলো দিয়ে দেবো। আমাদের খুলনা অঞ্চলে এভাবে শোল মাছগুলো পিস করে এভাবে রান্না করে, এটাকে কিন্তু আমাদের ওইখানে বলে শোল মাছের বিরিয়ানি বলে কিংবা ভুনা বলে, যে যেটাই বলে। যেমন মুড়িঘণ্টতে মুড়ি থাকে না, তারপরেও ওইটার নাম মুড়িঘণ্ট হয়েছে। যাই হোক, খুলনা অঞ্চলের যদি কেউ আমার এই ভিডিওটা দেখে তাহলে হয়তো সে বুঝতে পারবে। এটাকে শোল মাছ এভাবে কাটা ফেলে দিয়ে, মাঝখানে কোনো কাটা থাকে না, মাঝখানে যে বড় কাটাটা ওই কাটাটা ফেলে দিয়ে এভাবে টুকরো টুকরো করে ছোট করে আলু দিয়ে কিউব করে এভাবে আমাদের এখানে রান্না করে। শোল মাছ তো আমার অনেক বেশি প্রিয়, খুব পছন্দের একটা মাছ এটা আমার, এই আর কি। তারপর মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে প্রায় 15-20 মিনিট আমি একটু সময় নিয়ে, মশলাটা যত বেশি ভালো কষানো হবে তত বেশি খেতে মজা হবে। আমি 15-20 মিনিট সময় নিয়ে আমি মশলাটা কষিয়ে নিয়ে দেন এইখানে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়েছি তাও কিন্তু পরিমাণ মতো, যেহেতু শোল মাছটা কিন্তু খুব বেশি ঝোল আমি রাখবো না, একটু বোনা বোনা রাখবো। তারপর এর ভিতরে মেহমান তো শুধু মিষ্টি আনে নাই, খেজুর এনেছিল। আর আমার বাবা নামাজে যাওয়ার আগে আমার লবণ শেষ হয়ে গিয়েছিল। এত রান্না করতে করতে মজার বিষয় হচ্ছে আমার রাতে রান্নার জন্য লবণই শেষ হয়ে গিয়েছিল। আমি যেদিন বাজার করেছি ওদের আমার মনে ছিল না যে আমার লবণ আনতে হবে, বাট বাবাকে বললাম যে একটা মোজো আর একটা লবণ দিয়ে যাও। আমি তো সবসময় কোক খাই, বাট ইদানিং আমার কাছে মোজোটা একটু বেশি ভালো লাগতেছে। শোল মাছের তরকারিটা কিন্তু আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম আমার তরকারিটা এই পর্যায়ে আছে। এখন আমি এখানে একটুখানি জিরা গুঁড়া ব্যবহার করব। যে কোনো তরকারি নামানোর আগে একটু জিরা গুঁড়া ব্যবহার করলে কিন্তু অনেক বেশি মজা হয়। তরকারিটা নামিয়ে ফেলেছি, এখন আমি এখানে পাবদা মাছটা রান্না করব। একই রকম সব মশলা দিয়ে, তবে এখানে একটু ঝালের পরিমাণটা একটু কম দিয়েছিলাম, যেহেতু আমার মেহমান কিন্তু খুব বেশি ঝাল খেতে পারে না, এর জন্য ঝালের পরিমাণটা কিন্তু এই পর্যায়ে একটু কম দিয়েছিলাম। বাট কালারটা এমন আসতেছে, আমার তরকারির প্রত্যেকটা তরকারির কালার এমন আসার একমাত্র রিজন হচ্ছে মশলাটা দেওয়ার উপরে। আমি চুলার আঁচ মিডিয়াম টু লো হাই হিটে রেখে সব রকম মশলা, আপনারা খেয়াল করবেন যে আমি পেঁয়াজ আর কাঁচামরিচটা যখন তেলের উপর দিই তখন কিন্তু আমি সব রকম মশলা এখানে দিয়ে নিই, এর জন্য আমার তরকারির কালারগুলো এত সুন্দর আসে। বাট এখানে আমি পাবদা মাছটা আমি একটুখানি কষিয়ে নিব। পাবদা মাছটা আমি মশলার উপরে দিয়ে আমি এক এক করে মাছ দিয়ে দিয়েছিলাম। টমেটো আলু দেওয়ার পর আমি কিছুক্ষণ এখানে মাছটা কষিয়ে নিব। মাছটা সুন্দরভাবে কষানো হয়ে গেলে, এটা কিন্তু একটু নরম মাছ, এটাকে একটু সময় নিয়ে কষাতে হবে। কষানো হয়ে গেলে আরও একটু ভালোভাবে কষানোর জন্য আমি সামান্য পরিমাণ পানি প্রথমে ব্যবহার করব। এই পানিটা টেনে গেলে আমি ঝোলের পানি দেওয়ার চেষ্টা করব। এটা যেহেতু নরম মাছ সেহেতু নাড়াচাড়াটাও একটু সাবধানে করতে হবে এবং একটু সময় নিয়ে কাজটা করতে হবে। বাট এখানে আমি পাবদা মাছে ঝোলের পানিটা দিয়ে দেওয়ার পরে আমি অন্য কাজে চলে গিয়েছিলাম, আমার অন্যান্য অনেক কাজ ছিল। তারপর এসে দেখি মাছের এই অবস্থা। মাছের এই অবস্থায় এসে দেখি ভিতরে আমি কিন্তু একটুখানি ঝোলের পানি দিয়েছিলাম, কিন্তু সে ক্লিপটা নেওয়া হয় নাই, কারণ এত বেশি ক্লিপ নেওয়া আসলে অনেক কষ্টের একটা বিষয়। তারপরেও যে আমি পেরেছি আলহামদুলিল্লাহ। আমি একা হাতে অনেক কাজই করতে পারি, এক সময় কোনো কিছু না করতে পারা মেয়েটাও দেখবেন সময় এবং পরিস্থিতির কাছে সব কিছুই শিখে যায়। যাই হোক, মেয়েদের তো কোনো কাজ নাই, মেয়েরা শুধুমাত্র একটু ঘরের ভিতর বসে রান্না করে আর একটু ছেলে মেয়ে মানুষ করে, বাচ্চা কাচ্চাই করে, এটাই আর কি। মেয়েদের কাজে কোনো কষ্ট নাই, এটা পৃথিবীর অনেক পুরুষের মুখের ভাষা। বাট একটা মেয়ে সারাটা দিনে যতগুলো কাজ করে এর একটা অংশ কাজ একটু আপনারা করে দেখবেন। একটা দিন সংসারের দায়িত্বটা আপনারা একটু সামলে দেখেন,
কত বেশি কষ্টের। এই যে আমার তরকারিটা ডান হয়ে গিয়েছে, টমেটোগুলো একটুখানি কাঁচা কাঁচা ছিল, এর জন্য খেতে অনেক বেশি মজা হয়েছিল। তারপর আমি ভোর রাতের জন্য এখানে দুধ বের করে নিয়েছি, দুধ বের করে নিলাম, ও দুধটা জালে বসিয়ে দিয়ে তারপর আমি মেহমানকে আর আমার ছেলেটা নামাজ পড়ে চলে আসলো, ওদেরকে আবার আমি খেতে দিয়ে দিলাম। বাট আমি সেই প্যাকেটের খেজুরগুলো আমি এভাবে ঢেলে রাখলাম। আমার কিন্তু বড়ই খেজুর অনেক বেশি পছন্দ, কারণ বড়ই খেজুর কিন্তু খেতে অনেক ভালো লাগে। বাট একটা প্রতিজ্ঞা আছে, প্রতিজ্ঞা থেকে এবার আমার দ্বারা কোনো কিছুই সম্ভব না। তারপর আমি এখানে এক গ্লাসে ভুসি ভিজিয়ে নিলাম, আর দুধের ভিতরে হচ্ছে খেজুর দিয়ে, এখানে কোনো চিনি ইউজ করা যাবে না কিংবা অন্য কোনো ধরনের কোনো কিছু ইউজ করি নাই। এখানে আমার বাবা খাবে এভাবে, সারা রাত খেজুর দুধে ভিজিয়ে রেখে এভাবে খেতে চেয়েছে, তাই আমি মেহমানের জন্য আর আমার বাবার জন্য আমি ভিজিয়ে রাখলাম, ওরা ভোর রাতে খাবে। দেন এখানে ভোর রাতে আমি আসলে রান্নার টেনশনটা মাথায় থাকলে ঘুম হয় না আমার। গতকাল রাতে আমি 3টে অ্যালার্ম দিয়ে রাখছি, কিন্তু আমার 2টার সময় আমার ঘুম ভেঙে গিয়েছে। তখন আমি উঠে প্রথমে ভাত রান্না করেছি, তারপর 2টা ডিম ভাজি করে নিচ্ছি। দেখেন এই কড়াইয়ে আমি যেহেতু মাংস রান্না করেছিলাম, আমার কালারটা কত সুন্দর এসেছে। তারপর আমি ভাত তুলে দিয়ে তাহাজ্জুদের নামাজ শেষ করে ভাতটা হয়ে গেলে আমি এখানে ডিম ভাজি করে তারপর মেহমানকে আমার বাবাকে সেহরির জন্য ডাক দিয়ে দিলাম। এভাবে আমার পরশুদিন দিনটা গিয়েছে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন।